আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমার নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের পর্যায় সারণীর মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম এবং মৌলসমূহের কীভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব। এসব আমরা আলোচনা করি। তার মানে পর্যায়, কীভাবে পর্যায় নির্ণয় করতে হয়। পর্যায়, তার মানে এই পর্যায় নির্ণয় করতে হলে আমাদেরকে কি জানতে হবে, যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে কয়টি শক্তি স্তর হয়, কতগুলা শক্তি স্তর হয়। তাহলে এই সর্বোচ্চ শক্তি স্তরটি কি মৌলের পর্যায় নির্দেশ করে। এসো দেখি, মনে করো সোডিয়ামের পানির সংখ্যা কত? 11। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1। তার মানে এই 2 আর 2 কত? 4, 4 আর 6 কত? 10 আর 1, তার মানে 1 2 3। তার মানে এই সর্বোচ্চ শক্তি স্তর কত? নাম্বার 3। তার মানে এই সোডিয়াম কি তৃতীয় পর্যায়ের মৌল। তার মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তার মানে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, তার মানে n এর মান কত? 3। তার মানে n এর মান হলো কত? 3। তার মানে এই সর্বোচ্চ কত? 3 শক্তি স্তর কটা? 1টা 2টা 3টা। তার মানে সর্বোচ্চ কত? 3। তার মানে n এর মান কত? 3। তার মানে এই সোডিয়াম কি 3 নাম্বার পর্যায়ের মৌল। দেখো 1 2 3, সোডিয়ামের অবস্থান কি 3 নাম্বার পর্যায়ে। অনুরূপভাবে আমরা যদি করি পটাশিয়াম কত? 19 1s2 2s2 2p6 3s2 3p6। তার মানে 2 আর 2 কত? 4, 4 আর 6 10, 11 12, 12 আর 6 কত? 18, 18 1 কত? 19। তার মানে প্রথমে আছে 2টা, দ্বিতীয়তে 8টা, তৃতীয়তে কত? 8, লাস্টটা কত? 1। এরকম ইলেকট্রন বিন্যাস। তার মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? n এর মান কত? তার মানে n এর মান 4। কয়টি শক্তি স্তর? 4টি শক্তি স্তর। আর 4টি শক্তি স্তরের সর্বোচ্চ মান কত? 4। তার মানে এই পটাশিয়াম মৌলের অবস্থান কত? 4 নম্বর পর্যায়ে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পর্যায়ের মৌল কি? পটাশিয়াম। তার মানে আমরা ইলেকট্রন বিন্যাস করে বলতে পারি এই মৌলের অবস্থান কোন পর্যায়ে, সেটি আমরা ইলেকট্রন বিন্যাস করে কি বলতে পারি, যে সর্বোচ্চ শক্তি স্তর কত, অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তরের নাম্বারই কি হলো? পর্যায়। এবার এসে দেখি কীভাবে গ্রুপ নির্ণয় করতে হয়। কীভাবে গ্রুপ নির্ণয় করতে হয়। তার মানে 1 নম্বর রুল, আমরা কি জানি, কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ ইলেকট্রন যদি s অরবিটালে বা s উপশক্তি স্তরে প্রবেশ করে তাকে বলা হয় কি? s ব্লক মৌল। তো s ব্লক মৌলের s এর মোট ইলেকট্রন সংখ্যা কি করে গ্রুপ নির্দেশ করে। দেখো আমি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, এর সর্বশেষ প্রধান শক্তি স্তর কি? 3s1, 3s1। তার মানে এই s ব্লক মৌল, এটা কি s ব্লক মৌল। তার মানে যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করছে, তার মানে কি s ব্লক মৌল। আর এই s ব্লক মৌলের এই সর্বশেষ যে শক্তি স্তর আছে তার মোট ইলেকট্রন সংখ্যা কত? 1। তার মানে যেহেতু 1, তার মানে কি
এটি 1 নম্বর গ্রুপের সদস্য বা 1 নম্বর শ্রেণীর সদস্য। অনুরূপভাবে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করা যাবে সর্বশেষে কি আছে 4s1 4s1, তার মানে এটি কি এস এর টোটাল ইলেকট্রন সংখ্যা কত 1, তার মানে এটাও কি পটাশিয়াম কত 1 নম্বর গ্রুপের সদস্য। আমি যদি ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করি, ম্যাগনেসিয়াম কত পারমাণবিক সংখ্যা 12, ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, তার মানে 2 2 4 8 6 10 11 12, তার মানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত 12। তার মানে দেখো এই এস এর সর্ববহিস্থ স্তরে কি আছে এস, প্রধান শক্তি স্তর কত 3s2, তার মানে এই সর্বশেষ এস আছে, এস অরবিটালে বা এস উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে 2টি ইলেকট্রন আছে। এই টোটাল ইলেকট্রন সংখ্যা কী করে গ্রুপ নির্দেশ করে। তার মানে ম্যাগনেসিয়ামের অবস্থান কি 2 নম্বর গ্রুপে, 2 নম্বর গ্রুপে ম্যাগনেসিয়ামের অবস্থান। তার মানে আমরা কি ইলেকট্রন বিন্যাস করি যদি মৌলটি এক্স ব্লক হয় তো সর্বশেষ ইলেকট্রন সংখ্যা কী করে টোটাল ইলেকট্রন সংখ্যা কী করে গ্রুপ নির্দেশ করে। এবারে শুধু কি 2 নম্বর রুল, 2 নম্বর রুলে কি যদি কোনো মৌল সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটি যদি কী করে পি অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ কোনো মৌলের সর্বশেষ যদি ইলেকট্রন প্রবেশ করলে দেখা যায় যে এর সর্বশেষ ইলেকট্রনটি কী করে পি উপশক্তি স্তরে কী করে প্রবেশ করে, পি উপশক্তি স্তরে প্রবেশ করে। যেহেতু পিতে প্রবেশ করে তাদেরকে বলে কি পি ব্লক মৌল। তার মানে এই দ্বিতীয় রুলে কী হবে মৌলগুলো অবশ্যই কী হবে পি ব্লক মৌল হবে। তো সর্বশেষে ইলেকট্রন সংখ্যা আমরা জানি কি কোনো একটা মৌল ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষের যে ইলেকট্রন হয় এই বহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যাকে বলা হয় কি যোজনী ইলেকট্রন। তার মানে এই যোজনী ইলেকট্রনের সাথে কি করতে হবে 10 যোগ করতে হবে। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যদি কি হয় মৌলটি পি ব্লক মৌল হয় তাহলে কি তার যোজনী ইলেকট্রন অর্থাৎ সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সাথে কত যোগ করতে হবে 10 যোগ করে কি করতে হবে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। এসব দেখি অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p1, তার মানে দেখো খেয়াল করে অবশ্যই যে 1s2 2s2 2p6 6 আর 4 কত 10 11 12 13, তার মানে এই সর্ববহিস্থ স্তরে কয় নাম্বার নাম্বার 3, 1 নাম্বার 2 নাম্বার এই অর্থাৎ এস আর পি মিললে 2 নাম্বার, আবার 3 নাম্বার কি এস পি এটা মিললে কি 3 নাম্বার উপশক্তি স্তর এস এবং কি পি। তার মানে এই যোজনী ইলেকট্রন কত যোজনী ইলেকট্রন কত, তার মানে এই 2 আর 1 অর্থাৎ 2 আর 1 কত 3, তার মানে এই সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে বলা হয় কি যোজনী ইলেকট্রন। এই যোজনী ইলেকট্রনের সাথে কি করতে হবে 10 যোগ করে কি করতে হবে গ্রুপ নির্ণয় করতে হবে যদি সর্বশেষ ইলেকট্রনটি করে পি অরবিটালে অর্থাৎ পি উপশক্তি স্তরে কি করে প্রবেশ করে, অর্থাৎ মৌলটি যদি কি হয় পি ব্লক মৌল হয় তাহলে যোজনী ইলেকট্রনের সাথে কি করতে হবে যোজনী ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে, যোজনী ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে। তার মানে এই 3 আর 10 যোগ করলে কত 13, তার মানে কত 13 নম্বর গ্রুপে অ্যালুমিনিয়ামের অবস্থান নাম্বার কত 13, অর্থাৎ এই 13 নম্বর গ্রুপে কি অ্যালুমিনিয়ামের অবস্থান। এবার শুধু কি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি, আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি কত p15 1s2 2s2 2p6 3s2, তার মানে এই পর্যন্ত 2 আর 2 কত 4 4 আর 6 কত 10 আর পিতে কত হবে 3p3, তার মানে দেখো সর্বশেষ ইলেকট্রনটি কি পি অরবিটালে প্রবেশ করে। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি পি উপশক্তি স্তরে প্রবেশ করে তার মানে এটি কি অবশ্যই কি পি ব্লক
মৌল। আর যদি পি ব্লক মৌল হয় তাহলে কি এই যোজন ইলেকট্রন সাথে কি করতে হবে 10 যোগ করতে হবে। তার মানে যোজন ইলেকট্রন কত নাম্বার, এই 3 নম্বরে কয়টা আছে 3 আর 2 কত 5, 5-এর সাথে কি করতে হবে 10 যোগ করতে হবে। তার মানে 15 নম্বর গ্রুপে কি এই ফসফরাসের অবস্থান। তার মানে 15 নম্বর 13 14 15 এই 15 নম্বরে কি ফসফরাসের অবস্থান। যেমন ক্লোরিন, আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বেশ করি 17 1s2 2s2 2p6 3s2 3p5। তার মানে 2 আর 2 4 আর 6 কত 10 11 12 12 আর 5 17। তার মানে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত 17। এবার দেখো সর্বশেষ ইলেকট্রনটি কি পি অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ পিতে প্রবেশ করে। তার মানে কি পি ব্লক মৌল। যেহেতু পি ব্লক মৌল তার মানে এই যোজন ইলেকট্রন কত 5 আর 2 অর্থাৎ 5 আর 2 কত 7, 7-এর সাথে কী করতে হবে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। তার মানে 17 নম্বর গ্রুপে তার অবস্থান। তার মানে ক্লোরিনের অবস্থান কয় নম্বর গ্রুপে 17 নম্বর গ্রুপে ক্লোরিনের অবস্থান। তোমরা অবশ্যই কাজটি করতে পারবে অতি সহজে। এবারে শুধু কি আমরা একটা নিষ্ক্রিয় গ্যাস নিয়ে কাজ করি 18 নম্বর। 18 নিষ্ক্রিয় গ্যাস আর্গন। আর্গনের পারমাণবিক সংখ্যা কত 18 এয়ার 18। তার মানে 1s2 2s2 2p6 3s2 3p6। তার মানে দেখো 2 আর 2 কত 4 আর 6 10 11 12 12 আর 6 কত 18। তার মানে আর্গনের পারমাণবিক সংখ্যা কত 18। ইলেকট্রন বেশ করলে কি এরকম হয়। দেখো সর্বশেষ ইলেকট্রনটি কি পিতে প্রবেশ করছে, তার মানে কি পি ব্লক মৌল। তার মানে যোজন ইলেকট্রন কত 6 আর 2 কত, তার মানে 2 আর 6 কত 8। তার মানে 8-এর সাথে কত যোগ করতে হবে 10 যোগ করতে হবে। তার মানে 18 নম্বর গ্রুপে কি এই আর্গনের অবস্থান। তার মানে দেখা যাচ্ছে কি যদি সর্বশেষ ইলেকট্রনটি কি পি অরবিটালে প্রবেশ করে, তার মানে যদি মৌলটি কি হয় পি ব্লক মৌল হয়, তার সাথে কি এই 10 যোগ করে কি করতে হবে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। এবারে শুধু কি রুল 3 নম্বর রুল নাম্বার 3। তার মানে এস ব্লক, প্রথমটা এস ব্লক, পরটা কি পি ব্লক, এটা কি 3 নম্বরটা কি ডি ব্লক। তার মানে কোনো মৌলের ইলেকট্রন বেশ করলে যদি দেখা যায় সর্বশেষ ইলেকট্রনটি কি ডি উপশক্তি স্তরে কি করে প্রবেশ করে, তার মানে শেষের ইলেকট্রনটি কি ডি উপশক্তি স্তরে প্রবেশ করে, তখন কি করতে হয় এই ডি অরবিটাল ইলেকট্রন এবং এস অরবিটালের আমরা জানি ডিতে প্রবেশ করার পূর্বে কি করে ইলেকট্রনটি এসে প্রবেশ করে। যেমন 3D, এই 3Dতে ইলেকট্রন প্রবেশ করার পূর্বে অবশ্যই কি 4s-এ কী করবে প্রবেশ করবে। তার মানে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো কি এই যখন ইলেকট্রন 3Dতে প্রবেশ করবে, এই 3Dতে প্রবেশ করার পূর্বে কি 4s-এ প্রবেশ করবে। অনুরূপভাবে 4D-তে যদি 4D-তে প্রবেশ করতে হয় তো অবশ্যই কি 5s-এ কী করবে আগে ইলেকট্রন প্রবেশ করবে। 5s-এ যদি 5D-তে প্রবেশ করতে হয় তো 6s-এ কী করবে ইলেকট্রন প্রবেশ করবে। তো এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা কী করে গ্রুপ সংখ্যা নির্দেশ করে। তার মানে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা কী করে গ্রুপ সংখ্যা নির্দেশ করে। দেখো আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখি 21 SC স্ক্যান্ডিয়াম। তার মানে 1s2 2s2 2p6 3s2 3p6 3d দেখে দিবাম 4s কত 2 4s 2। তার মানে দেখো 2 আর 2 কত 4 আর 6 10 11 12 12 আর 6
18 19 20 আর কত থাকলো 1 একটি ইলেকট্রন। তো সর্বশেষ ইলেকট্রনটি আগে কিন্তু 4s পূর্ণ করবে শক্তি ক্রম অনুযায়ী বা শক্তি স্তর অনুযায়ী কী করবে, আগে কিন্তু এই 4s কী করবে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে যদি আরও ইলেকট্রন থাকে তখন কি ডিতে প্রবেশ করবে। তার মানে শেষের ইলেকট্রন কি ডিতে প্রবেশ করতেছে। তার মানে এই যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি ডিতে প্রবেশ করে, তার মানে তাদেরকে বলা হয় কি ডি ব্লক মৌল। তার মানে এই ডি ব্লক মৌলে যাদের ডি ব্লক মৌল যারা, তাদের কি করতে হবে, তার মানে এই ডি এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যার সমষ্টি কী করে গ্রুপ সংখ্যা নির্দেশ করে। তো 1 + 2 তার মানে কত 3 নম্বর গ্রুপে কী করে স্ক্যান্ডিয়ামের অবস্থান 1 2 3। তার মানে এই 3 নম্বর গ্রুপে কি স্ক্যান্ডিয়ামের অবস্থান। কিভাবে, যদি কী করে সর্বশেষ ইলেকট্রনটি কি ডি উপশক্তি স্তরে কী করে প্রবেশ করে, অর্থাৎ মৌলটি যদি কি হয় ডি ব্লক মৌল হয়। যদি মৌলটি ডি ব্লক মৌল হয়, ডিতে প্রবেশ করার পূর্বে অবশ্যই কী করতে হবে, তাকে এসে প্রবেশ করতে হবে আগে। যদি টিডিতে প্রবেশ করে, টিডিতে প্রবেশ করার পূর্বে কি 4s আগে প্রবেশ করতে হবে। তার মানে 4s আর 3ডির ইলেকট্রন সংখ্যার সমষ্টি কী করে গ্রুপ সংখ্যা নির্দেশ করে। আর একটি ইলেকট্রনের সাথে কি দেখি কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 কত হলো, তার মানে 20। এই জায়গায় কত হয় 9টি। তার মানে এই ডি অরবিটালে কি 4টি ইলেকট্রন হলে কি করতে হবে অর্ধপূর্ণ করতে হবে। আমরা জানি কি অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস কি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, সেই কারণে এই ডি এর কত আছে 9। তার মানে 9টি রাখা যাবে না, কয়টি করতে হবে 10টি করতে হবে। তার মানে 10 লিখতে হবে, আর এই জায়গায় 10 লিখলে কি এই জায়গায় কী হবে 1 হবে। তার মানে দেখো 2 2 4 10 11 12 12 8 18 18 কত 1 19 19 আর 10 29। দেখো এবার এই যে থ্রিটা ডিতে যাওয়ার পূর্বে ইলেকট্রন কী করে 4s আগে কী করে প্রবেশ করে। তার মানে 4s ইলেকট্রন আগে প্রবেশ করে, বাকি ইলেকট্রন কী করে 3 ডিতে প্রবেশ করে। তার মানে এই 4s প্রবেশ করা অর্থাৎ পূর্ণ করার পর ইলেকট্রনটি কি 3 ডিতে যায়, যেহেতু তার মানে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় যায়, তার মানে ডিতে যায়। তার মানে এই মৌলটি কি ডি ব্লক মৌল। তার মানে এই ডি আর এস এর সমষ্টি গ্রুপ সংখ্যা নির্দেশ করে। এস কত 1 আর 10, তার মানে কত, তার মানে 11 নম্বর গ্রুপে এই কপারের অবস্থান কি 11 নম্বর গ্রুপে তার অবস্থান। তার মানে আমরা দেখলাম প্রথমে কি 1 নম্বর রুল, মৌল ইলেকট্রন নির্দেশ করলে মৌলসমূহের যদি সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ মৌলটি যদি কি হয় এস ব্লক মৌল হয়, তার মানে কি করে এস এর ইলেকট্রন সংখ্যা কী করে গ্রুপ নির্দেশ করে। 2 নম্বর রুল 2 নম্বর, যদি মৌলটি কী হয় পি ব্লক মৌল হয়, তাহলে তাদের যোজনী ইলেকট্রনের সাথে কি করতে হবে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। রুল 3, যদি মৌলটির সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন সংখ্যা কী করে ডিতে প্রবেশ করে, অর্থাৎ মৌলটি যদি কী হয় ডি ব্লক মৌল হয়, তাহলে কি ডিতে আমরা দেখব ডিতে প্রবেশ করার পূর্বে কি অবশ্যই কী করতে হবে, তাকে এসে প্রবেশ করতে হবে। তার মানে এস এবং ডি এর সমষ্টি কী করে গ্রুপ সংখ্যা নির্দেশ করে। আর একটা কি 4 নম্বর রুল। 4 নম্বর রুল, যদি মৌলটি ইলেকট্রন বিন্যাস করলে যদি দেখা যায় কি করে এই সর্বশেষ ইলেকট্রনটি কি এফে প্রবেশ করে, অর্থাৎ এফ উপশক্তি স্তরে প্রবেশ করে, তখন তাদের কি এফ ব্লক মৌল বলা হয়। তার মানে সর্বশেষ ইলেকট্রন যদি এফ অরবিটালে প্রবেশ করে, তাদের কি বলা হয়
এফ ব্লক মৌল। আর এফ ব্লক মৌল যদি তুমি পাও তো অবশ্যই নির্দ্বিধায় বলে দিবে কি এই তারা 3 নম্বর গ্রুপের সদস্য। তার মানে যদি এফ ব্লক মৌল হয় তারা অবশ্যই কি 3 নম্বর গ্রুপের সদস্য, তাদের অবস্থান কি অবশ্যই কি 3 নম্বর গ্রুপে। এবার এসে দেখি মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করি। পর্যায়বৃত্ত ধর্ম, দাতব ধর্ম, দাতব ধর্ম তার মানে যে সকল মৌল দেখতে চকচকে এবং আঘাত করলে কি টুনটুন শব্দ করে এবং তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে বলা হয় কি ধাতু। তার মানে এই যে সকল মৌল দেখতে কি চকচকে আবার আঘাত করলে কি করে শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ কি করে পরিবহন করে, তাদেরকে আমরা কি বলি ধাতু বলি। এবং আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি যে সকল মৌল এক বা ইলেকট্রন কি করে ত্যাগ করে কি করে ধনাত্মক আধানে কি হয় পরিণত হয়। তার মানে যে সকল মৌল এক বা ইলেকট্রন ছেড়ে দেয় বা দান করে বা ত্যাগ করে কি করে ক্যাটায়নে বা ধনাত্মক আধানে কি হয় পরিণত হয়, তাদেরকে বলা হয় কি ধাতু। আর এই ত্যাগ করার ধর্মকে বলা হয় কি দাতব ধর্ম। তার মানে এই ত্যাগ করার ধর্মকে মৌলের বলা হয় কি দাতব ধর্ম। যেমন সোডিয়ামের ইলেকট্রন করছিলাম আমরা, যখন সোডিয়ামের ইলেকট্রন করছিলাম Na11, তার মানে 281 এরকম ছিল সোডিয়ামের ইলেকট্রন 281। তার মানে এই সোডিয়ামের কি আছে, সোডিয়ামকে একটি ধাতু। তার মানে ধাতু কেন, এর সর্বস্তরে কয়টি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে। আমরা কি জানি ধাতু সময় কি ইলেকট্রন ছেড়ে দেয়, যে যত সহজে ইলেকট্রন ছেড়তে পারে তার ধাতু ধর্ম তত অর্থাৎ ধাতব ধর্ম তত বেশি। তার মানে এই সোডিয়ামের কি আছে সর্ববস্তুতে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন সে করবে ছেড়ে দেবে। তো সোডিয়াম যে একটা ইলেকট্রন ছেড়ে দেয় তো কি সোডিয়াম প্লাস আয়ন বা ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন সৃষ্টি করে। তার মানে এই মৌলগুলা কি করে ধাতুগুলা সাধারণত কি করে ইলেকট্রন দান করে ক্যাটায়নে বা ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন ক্লোরিন অধাতব ধর্ম, আমরা ধাতু ধর্ম দেখলাম বা দাতব ধর্ম, যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতু ধর্ম বা দাতব ধর্ম তত বেশি। এবার এসে দেখি 2 নম্বর অধাতব ধর্ম। অধাতব ধর্ম তার মানে যে সকল মৌল দেখতে কি নয় চকচকে নয়, আঘাত করলে কি টুনটুন শব্দ করে না এবং তাপ বিদ্যুৎ পরিবাহী নয়, এরা সাধারণত কি অধাতু, এরা সাধারণত অধাতু। আর আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল কী করে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ অ্যানায়নে পরিণত হয়, তাদেরকে বলা হয় কি অধাতু। আর এই ইলেকট্রন গ্রহণ করার এই ধর্মকে বলা হয় কি অধাতব ধর্ম। তার মানে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে কি হয় পরিণত হয়, এক বা একাধিক ইলেকট্রন যুক্ত হয়ে কী হয় বা গ্রহণ করে কী হয় ঋণাত্মক আধানে বা অ্যানায়নে পরিণত হয়, তাদেরকে বলা হয় কি অধাতু। আর এই ধর্মকে অর্থাৎ ইলেকট্রন গ্রহণের কি ধর্মকে, ইলেকট্রন গ্রহণের প্রবণতাকে বা ধর্মকে বলা হয় কি অধাতব ধর্ম। যেমন ক্লোরিন ইলেকট্রন যদি আমরা করি ক্লোরিন Cl17 তার মানে এর সর্বস্তরে কয়টা ইলেকট্রন আছে 7টা ইলেকট্রন আছে। 7টা ইলেকট্রন সে কাউকে দেবে না, সে কী করবে অষ্টক পূর্ণ করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে অতি সহজ তার মানে আগেটা থেকে সে একটা অষ্টক পূর্ণ করতে গেলে তার আর 7টা ইলেকট্রন লাগে, 7টা ইলেকট্রন তাকে কেউ দেবে না, সে কী করবে ইলেকট্রন দান করে দেবে। এবার এসে দেখো ক্লোরিন ইলেকট্রন ব্যাস 287, যেহেতু 287 তার মানে কি এই ক্লোরিনকে অতি সহজে ইলেকট্রন কি সে একটা গ্রহণ করতে পারবে। যেমন ক্লোরিন এই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন অর্থাৎ ঋণাত্মক আয়নে কি হয় পরিণত হয়। আর
এই ইলেকট্রন গ্রহণ করার এই ধর্মটা কি অধাতব ধর্ম। এবারে শুধু কি পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ। তার মানে কিছু কিছু মৌল আছে কি ধাতু ধর্ম প্রকাশ করে, অধাতু ধর্ম কি করে প্রকাশ করে, তাদেরকে বলা হয় কি অর্ধ ধাতু। অর্থাৎ কোনো কোনো সময় কি ইলেকট্রন গ্রহণ করে, আবার কোনো কোনো সময় কি করে ইলেকট্রন বর্জন করে, তাদেরকে বলা হয় কি অর্ধ ধাতু বা অপধাতু। যেমন সিলিকন কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে আবার কি বর্জন করে। পরমাণুর আকার, পরমাণুর আকার নাম্বার 3, তার মানে পরমাণুর আকার। আমরা কি জানি এই পর্যায় সারণীর বাম দিক থেকে যদি যদি ডান দিকে যাওয়া হয় তখন কি হয় পরমাণুর আকার হ্রাস পায়। কেন হ্রাস পায় দেখো, সোডিয়ামের এই প্রথম শেলে কটা আছে 2টা, পরের কটা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, পরের কটা আছে 1টা আছে। অনুর্বয় ম্যাগনেসিয়াম 2টা, পরের কটা 8টা, পরের কটা 2টা। তার মানে প্রথমে আছে 2টা, পরে 8টা, পরে কি 2টা। এটা আছে প্রথমে 2টা, পরে 8টা, পরে কি 3 নম্বর স্তরে 1টা, 3 নম্বর শক্তি স্তরে 1টি, আর 3 নম্বর শক্তি স্তরে কি 2টি। তার মানে দেখো এটা এই জায়গায় কয়টা আছে 11টা প্রোটন আছে, আবার কি 11টা ইলেকট্রন আছে। এই জায়গায় কি আছে প্লাস 12টা প্রোটন 12টা ইলেকট্রন। যদি অ্যালুমিনিয়াম দেখি আমরা, অ্যালুমিনিয়াম এর আছে কয়টি 13টি প্লাস প্রোটন, 13টি প্রোটন আছে, আবার 13টি কি আছে ইলেকট্রন আছে। তার মানে পারমাণবিক সংখ্যা কি পাইতেছে বৃদ্ধি পাইতেছে। তার মানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি প্রোটন সংখ্যা বাড়তেছে, প্রোটন সংখ্যা বাড়তেছে মানে কি ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। তার মানে দেখা যাচ্ছে কি এই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি পরমাণু কি আকর্ষণ বল বৃদ্ধি পাইতেছে। তার মানে আমরা কি দেখলাম এই সোডিয়ামের কি আছে 11টা প্রোটন আছে, আবার 11টা কি আছে ইলেকট্রন আছে। তার মানে এই যত প্রোটন তত ইলেকট্রন, যত প্রোটন তার সমান সংখ্যক কি আছে ইলেকট্রন আছে। তার মানে যত এই পরমাণুর কেন্দ্রে কি প্রোটন সংখ্যার অবস্থান, অর্থাৎ পজিটিভের অবস্থান। তো এই পজিটিভ কি নেগেটিভটি কি করে আকর্ষণ করে। যত প্রোটন সংখ্যা তত বেশি ইলেকট্রন সংখ্যা, যত প্রোটন তত ইলেকট্রন, যত প্রোটন তত কি ইলেকট্রন। তার মানে এটার মধ্যে কি প্রোটন সংখ্যা বাড়ছে, প্রোটন সংখ্যা বাড়ছে মানে ইলেকট্রন সংখ্যা বাড়ছে। তার মানে আকর্ষণ বল কি বাড়ছে, পারমাণবিক সংখ্যা এটার যে আকর্ষণ, এটার আকর্ষণ কি বেশি। কেন বেশি, এটার যত পারমাণবিক সংখ্যা এটার পারমাণবিক সংখ্যা কি বেশি, ওর চেয়ে বেশি। তো ওর চেয়ে বেশি কি ওর অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত 13, এর প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা কত 13। তার মানে কি এই পারমাণবিক সংখ্যা বাড়ছে, পারমাণবিক সংখ্যা বাড়ছে মানে প্রোটন সংখ্যা বাড়ছে। প্রোটন যত প্রোটন তত কি ইলেকট্রন। তার মানে কি এই আমাদের কি স্তর চেঞ্জ না, 3টা স্তর, 3টা এটাও কি 3টা স্তর, কিন্তু কি পারমাণবিক সংখ্যা বাড়তেছে। আর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি প্রোটন সংখ্যা মানে আর ইলেকট্রন সংখ্যা কি সেম, কিন্তু কি এটার চেয়ে কি এটার প্রোটন সংখ্যা বেশি, এটার চেয়ে কি এটার প্রোটন সংখ্যা আরও বেশি। তার মানে আকর্ষণ বল কি আরও বেশি। এই কারণে কি পরমাণুর আকার কি পরমাণুর আকার হ্রাস পায়। এটা যেরকম এটা আর একটু ছোটো হবে, এটা কি হবে আর একটু ছোটো হবে। তার মানে একই পর্যায়ে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তখন কি হবে পরমাণুর আকার হ্রাস পাবে। কেন হ্রাস পাবে, একই স্তরে কি হবে, যেমন এটার লাস্ট সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন আছে, এটা 2টা। তার মানে এই 2টার আকর্ষণ অবশ্যই কি বেশি, এটার কটা হবে সর্বশক্তি স্তরে 3টা, এটার কি হবে পরবর্তীটা 4টা হবে। তার মানে একই স্তরে ইলেকট্রন সংখ্যা যত বাড়তে থাকে তখন কেন্দ্রের সাথে কি নিউক্লিয়াসের সাথে কি আকর্ষণ বল বৃদ্ধি পেতে থাকে। এই কারণে বাইরের স্তরকে কি ইলেকট্রন কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসে। এই কারণে এটার আকার কি
সাইজ একটু ছোটো, এটার কি আরেকটু ছোটো, তার মানে আকার কি হ্রাস পায়। কেন? ইলেকট্রনের সাথে প্রোটনের আকর্ষণের কারণে। তার মানে আমরা কি দেখলাম? পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে একই পর্যায়ে পরমাণুর আকার কি হ্রাস পায়। পরমাণুর আকার হ্রাস পায় মানে কি পারমাণবিক ব্যাসার্ধ কি হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। যেহেতু পরমাণুই ছুটিয়ে যায়, তার মানে পারমাণবিক ব্যাসার্ধ কি ছোটো হয়ে যায়। এবারে শুধু কি একই গ্রুপে তার মানে একই গ্রুপে আমরা যখন দেখি এটা দিয়ে একটা স্তর থাকে, এটার কয়টা স্তর হয়? দুইটা। এটা কি তিনটা, এটা কি চারটা। তার মানে একই গ্রুপে প্রথমটা একটা স্তর, পরটা দুইটা, পরটা কটা তিনটি স্তর, পরটি করি চারটি। তার মানে একই গ্রুপে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাইতেছি, দেখো পারমাণবিক সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি কি বললাম যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি আকর্ষণ বল বৃদ্ধি পায়। আকর্ষণ বল কি পায়? বৃদ্ধি পায়। এটা যেরকম প্রোটন, এটা কি অবশ্যই প্রোটন সংখ্যা বেশি, এটার কি আরও পারমাণবিক সংখ্যা বেশি, তার মানে আকর্ষণ বল বেশি, এটার কি আরও বেশি। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করো তুমি, প্রতি ক্ষেত্রে কি একটি করে নতুন স্তর সৃষ্টি হচ্ছে। যেহেতু নতুন স্তর সৃষ্টি হচ্ছে, সেই কারণে কি এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কি দূরে সরে যাচ্ছে। আর যেহেতু নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে সরে যাচ্ছে, তার মানে নিউক্লিয়াসের সাথে কি ইলেকট্রনের আকর্ষণ বল কম। তার মানে ইলেকট্রনের সাথে কি আকর্ষণ কম। কেন কম? কারণ নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কি সরে যাচ্ছে? দূরে সরে যাচ্ছে। ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে কি এই ইলেকট্রনের কি এই পজিটিভের কি অর্থাৎ প্রোটনের কি আকর্ষণ কি কম থাকে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের কি জানি বৃদ্ধি পায় ঠিক আছে, কিন্তু এই জায়গায় কি একটি করে নতুন স্তর সৃষ্টি হয়। এই ইলেকট্রনের সাথে কি পরমাণুর কেন্দ্রের কি আকর্ষণ বল হ্রাস পায়। যখন তুমি বাড়িতে থাকো বা তোমার আশেপাশে থাকো, তোমার ফ্যামিলি কি সাথে আসো, তার মানে কি তোমার কি একটা প্রভাব আছে। তুমি যদি বিদেশে অন্য রাষ্ট্রে চলে যাও, তোমার সে জায়গায় কি থাকবে না, প্রভাব থাকবে না। তার মানে ফ্যামিলির সাথে আকর্ষণ বল কম তোমার। তার মানে তুমি দূরে আসো, তুমি চেষ্টা করলে তোমার ফ্যামিলির সে জায়গায় তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ কি সে জায়গায় তোমার কেউ নেই। এই ইলেকট্রনের ইলেকট্রন কি অনেক দূরে চলে যাচ্ছে, তার মানে সেজন্য কি এটার সাথে এটার আকর্ষণ বল অনেক কি কম। তার মানে আমরা কি দেখলাম? একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হয়? পরমাণুর আকার বৃদ্ধি পায়। আর পরমাণুর আকার বৃদ্ধি পায় মানে কি পরমাণুর আকার যেহেতু বৃদ্ধি পায়, তার মানে পারমাণবিক ব্যাসার্ধ কি বৃদ্ধি পায়। তার মানে আমরা একটা বিষয় শিখলাম যে কি বিষয়, যে পর্যায় সারণীর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায়, পরমাণুর আকার হ্রাস পায়। একই স্তরে কি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্তর চেঞ্জ হয় না। এই কারণে কি ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে আকর্ষণ বল বৃদ্ধি পায় নিউক্লিয়াসের সাথে, তখন কি পরমাণুর আকার হ্রাস পায়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। একইভাবে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাই, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি একটি করে নতুন স্তরের সৃষ্টি হয়, যে কারণে কি ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে চলে যায় এবং নিউক্লিয়াসের সাথে কি ইলেকট্রনের কি আকর্ষণ বল কম থাকে, অর্থাৎ পরমাণুর আকার কি হয়ে যায়, যেহেতু আকর্ষণ বল কমে যায়, তার মানে পরমাণুর আকার অনেক বড় হয়ে যায়। আর পরমাণুর আকার বড় হওয়া মানে কি পারমাণবিক ব্যাসার্ধ কি বৃদ্ধি পায়। তাই আমরা দেখলাম কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে পরমাণুর আকার হ্রাস পায়। সুপ্রিয় শিক্ষার্থী, আবার নতুন ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। এ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।